আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। পাশাপাশি আমার আদরের সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা সবাই জানো আজকে করোনার এই দুঃসময়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পাঠদানকে সঠিকভাবে তোমাদের দ্বারা উপযোগী দিতে পারছি না। তারই পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করে তোমাদের দ্বারগোড়ায় শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণীর একটি নতুন পাঠ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা মনোযোগ সহকারে শুনবে। তার আগে আমি আমার নিজের পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমি কামরুল হাসান, সহকারী শিক্ষক, সৈয়দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ। তো আমরা বরাবরের মতো ক্লাস পাঠে যাওয়ার আগে একটি আনন্দঘন মুহূর্তে উপভোগ করি। আজও তার ব্যতিক্রম হবে না। আমি তোমাদের একটি গান শোনাবো, গান দেখবে, নিশ্চয়ই দেখবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের গানটি শুনি। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজার, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সেবা রাখতে দেবে মান, ওদের খাটো করে রাখে কেউ কোনো আসতে, নইলে ওদের রাজার সাথে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সেবা রাখতে দেবে মান, ওদের খাটো করে রাখে কেউ কোনো আসতে, নইলে ওদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। ধন্যবাদ। কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আমরা গানটি শুনলাম। তো এই ফাঁকে তোমরা নিশ্চয়ই খাতা কলম কলমে তৈরি হয়ে আছো। আমরা পাঠে চলে যাব। তো তোমরা বলো তো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত পাঠে আমরা কি পড়েছিলাম তোমাদেরকে মনে হয়? মনে পড়ে? হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছিলাম আমাদের ইতিহাস। আমাদের ইতিহাসের দুইটা অংশ ছিল, একটা হল প্রাচীন যুগ আর একটা ছিল মধ্যযুগ। প্রাচীন যুগ আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পড়ব মধ্যযুগ। এবং মধ্যযুগের প্রাচীনকালের পরবর্তী সময়কেই মধ্যযুগ বলে। আজকে আমরা মধ্যযুগের 3 জন রাজা সম্পর্কে জানব এবং তখনকার সময়ের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানব। আমি তোমাদেরকে
তিনজন রাজার সম্পর্কে এখন উপস্থাপন করব। দুই মধ্যযুগ শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খান, শায়েস্তা খান, আমরা তিনজন রাজার সম্পর্কে রাজার ছবি দেখলাম। তার মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খান, শায়েস্তা খান, এবং আমরা এখন এক এক করে সকল রাজার সম্পর্কে বিস্তারিত জানব। প্রাচীনকালের পরবর্তী সময়ের মধ্যযুগের তিনজন রাজা সম্পর্কে আমরা জানব। আরো জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। প্রাচীনকালে পরবর্তী সময়ে মধ্য তিনজন রাজা সম্পর্কে আমরা জানব। আরো জানব সেই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। এখানে কতগুলো ছবি তোমাদেরকে উপস্থাপন করছি। এক এক করে আমি বর্ণনা দিচ্ছি। শামসুদ্দিন ইলিয়াস শাহ রাজ দরবারের ছবি, রাজাদের সাথে কথা হচ্ছে। তখনকার সামাজিক অবস্থা, তখনকার ঘোড়ায় চড়ে তারা বিভিন্ন জায়গায় চলাচল করত, এবং এরকম মানে সামাজিক অবস্থাটা ছিল এরকম যে তারা আমরা যখন বিভিন্ন যানবাহন ব্যবহার করি, আমাদের রাজা বাদশাহরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে, তখনকার সময় তারা ব্যবহার করত ঘোড়া। এরকম ঘোড়ার একটা ছবি। ওইখানে রাজদরবারে বিচার কার্য পরিচালনা হচ্ছে। রাজা বিভিন্ন কার্যকলাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, রাজপ্রাসাদের ছবি। আর তখনকার সময় ছিল মধ্যযুগ। মধ্যযুগের আইন শৃঙ্খলা নীতি ছিল অত্যন্ত দুর্বল। তখন যাদের ক্ষমতা বেশি ছিল তারাই এই দেশ শাসন করত। অন্যায় অত্যাচারের মাত্রা বেশি ছিল। তখনকার সময়ের যে চিত্র, যুদ্ধক্ষেত্রের চিত্র, তখন তারা বিভিন্ন ভাবে নিজে হাতে মানে অস্ত্র হাতে নিয়ে তারা যুদ্ধ করত, এবং পশুদেরকে ব্যবহার করে, বিশেষ করে ঘোড়া, হাতি এই ধরনের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্র পরিচালনা করত। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1400 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল। তার প্রধান সাফল্য হল তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। হ্যাঁ, আমরা এখন এক এক করে তিনজন রাজা সম্পর্কেই আমরা জানবো, এবং তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ পরবর্তী সময় তোমাদের এগুলা আমি তোমাদের কাছে জানতে চাইব। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1400 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলার মুসলিম শাসনামল। তার প্রধান সাফল্য হল তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য ও পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। তখনকার সময়ে মানে কবি, সাহিত্যিকদের, পণ্ডিতদের সমাদরটা আমরা কখন বেড়েছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে বেড়েছিল। আমরা আবারও কিছু ছবি দেখতে পাচ্ছি। সেখানে দুজন রাজার ছবি, বিভিন্ন ছবি দেওয়া আছে। ছবিগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো। আবার চেষ্টা করো। ঈসা খান, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি ঈসা খান, আমরা প্রথমেই যে ছবিগুলো দেখব, আগে আমরা দেখেছি কার ছবি? শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে তার বিভিন্ন ছবি দেখেছি। এবার আমরা দেখব দুজন রাজার ছবি। প্রথমে ঈসা খান।
যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো ইসাখার ছবি, রাজা ইসাখার ছবি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো শায়েস্তা খাঁর ছবি। উনি রাজমহলে বিচার কার্য সম্পাদন করছেন, বিভিন্ন বিচার কার্য সম্পন্ন করছেন। আর আমরা যে ছবিটা আগে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। মধ্যযুগের এই শায়েস্তা খাঁর আমলে এই যে যুদ্ধক্ষেত্র, তখনকার যুদ্ধক্ষেত্রগুলো সম্পর্কে আমি আগেই বলেছি, যে যুদ্ধক্ষেত্র ছবি। আর সবচেয়ে একটা ভালো বিষয় ছিল যেটা হলো যে এই তখন 1 টাকায়, শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। তখনকার এই দুই সময়ে শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 1 মণ চাল, 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আমরা পরবর্তীতে দেখতেছি বাংলার ইসাখার বড় ইতিহাস। বড় অঞ্চলের জমিদার যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য 1600 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈশা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি। ঈশা খাঁ বাংলার বড় বড় অঞ্চলের জমিদার যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। তিনি সোনারগাঁও এর জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য 1600 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈশা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলার মুঘলদের অধীনতা মানেননি। পরবর্তীতে আমরা দেখব শায়েস্তা খাঁর। শায়েস্তা খান বাংলার মোগলদের অধীনে চলে গেলে 1700 খ্রিস্টাব্দে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে সুশাসন ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। শায়েস্তা খান বাংলার মুঘলদের অধীনে চলে গেলে 1700 খ্রিস্টাব্দে মুঘলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে সুশাসন ছিল। শায়েস্তা খান আমলটা ছিল অন্যান্য যারা ছিলেন রাজা তাদের থেকে একটু ভালো সুশাসন ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল। আমি আগেই বলেছি যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খান আমলে। শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যু বিতাড়িত করেন, এবং কি উনি জলদস্যুদের কারণে অনেক জেলেরা তাদের পেশাগত কাজে বাধা সৃষ্টি হতো। সেই কারণেই এই শায়েস্তা খান আমলে জলদস্যুদের তিনি বিতরণ করেন। এখন আমরা জানবো যে সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। মধ্যযুগের সামাজিক অবস্থা, তখনকার সময়ের কি সামাজিক অবস্থা কি ছিল তা আমরা বর্ণনা করছি। সামাজিক অবস্থা বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্যের ব্যাপকভাবে বিকশিত হয়। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্য অভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। এবং এই সামাজিক অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, মধ্যযুগে যে সময়টা ছিল সে সময়ে মানুষের মধ্যে একটা সম্প্রীতি ছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের মধ্যে একটা সম্প্রীতি ছিল, এবং মধ্যযুগের শাসকদের বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপকভাবে বিকশিত হয়। মধ্যযুগেই আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যকে বিভিন্নভাবে বিকশিত শুরু করে এবং বিকশিত হয়, এবং গড়ে উঠেছিল কি কুটির শিল্প। কুটির শিল্প কারিগররা ছিলেন
অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক খাদ্য অভ্যাস ছিল অনেকটা প্রাচীন যুগের মতোই। তাহলে আমরা এখন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটু দেখব। অর্থনৈতিক অবস্থা। এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তখনকার সময়ের যে অর্থনৈতিক অবস্থা ছিল তা আমরা এখন জানব। অর্থনৈতিক অবস্থা, এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। তখন শিল্প কারখানা শিল্প আমাদের দেশে খুব কমই ছিল। বাংলায় কোনো এরকম প্রতিষ্ঠান ছিল না। আর কর্মদক্ষ মানুষ, শিল্প এরকম কলকারখানা ছিল না। বিধায় আমাদের অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না। তারপরেও অনেকটা তখনকার সময় অনেকটা ভালোই ছিল অর্থনৈতিক অবস্থা। এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন, তোমরা তো নিশ্চয়ই দেখেছ, ছবিতে দেখেছো বা তোমাদের নানি দাদির কাছে বললে তোমরা হয়তো পাবে যে তখনকার মসলিন ছিল কাপড়ের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাপড় সুতার তৈরি মসলিন ও রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প, কাঠের কাজে বাংলা শিল্পীরা ছিল পারদর্শী। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। আমদানি থেকে রপ্তানি এ সময় বেশি ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা দেশের বাইরে থেকে এনেছি কম, বিক্রি করেছি বেশি। তখনকার সময়ে বাংলার অর্থনীতি এইভাবে ধীরে ধীরে উন্নতির দিকে যায়। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন ও অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্যিক কেন্দ্র হিসাবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। এসো বলি। এখন আমরা মুখে মুখে কিছু প্রশ্ন তোমাদের সাথে উপস্থাপন করব। তোমরা আমার সাথে সাথে আমার কাছে তোমরা উত্তর দিবে। দেখি তোমরা কতটুকু আসতে পারতে, কতটুকু করতে পেরেছ। কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে? কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে, অর্থাৎ কার আমলে, কোন রাজার আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে? বলতে পারবে? একটু চেষ্টা করো। আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে বলেছি, হ্যাঁ ঠিক বলেছ, শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। মুঘলরা কোন স্থান হতে শাসন কার্য পরিচালনা করত? বলো, কোন স্থান হতে মুঘলরা শাসন কার্য পরিচালনা করত? দিল্লি থেকে। দিল্লি থেকে শাসন কার্য পরিচালনা করত। এসো লিখি। আমরা এখন লিখব। লিখে বিভিন্ন তিনজন রাজা সম্পর্কে আমরা বিভিন্ন ভাবে তাদের জীবনযাত্রা, দেবতা, তাদের জীবনী এবং তাদের সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমরা লিখব। এসো লিখি। নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখো। কাজটি জোড়াই করো। এখানে কাজটি জোড়াই করার নির্দেশনা দেওয়া আছে, কিন্তু আমরা তো সবাই একসাথে নেই, আমরা শ্রেণীকক্ষে নেই। বিদায় আমরা বাসায়, যে কারণে আমরা নিজেরাই একা একাই করব। তাহলে আমরা এখন শামসুদ্দিন ইলিয়াস সম্পর্কে কিছু লিখব। শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। তার শাসনকাল ছিল 14 শতক। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। তার শাসনকাল ছিল 14 শতক। আমরা অবশ্যই তাদের কোন রাজা কোন দশকে
রাজা ছিলেন আমরা সেগুলি অবশ্যই স্মরণ রাখবো। ইলিয়াস ঈসা খাঁ। ঈসা খাঁ তিনি বাংলায় মোগলদের অধীনতা মানেননি। তার শাসনকাল ছিল ১৬শ শতক। ঈসা খাঁ তিনি বাংলার মুঘলদের অধীনতা মানেননি, এটা আমরা আগেই পড়েছি। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলার মুঘলদের অধীনতা মানেননি। তার শাসনকাল ছিল ১৬শ শতক। তার শাসনকাল ছিল ১৬শ শতক। সর্বশেষ জানবো আমরা শায়েস্তা খান, রাজা শায়েস্তা খান সম্পর্কে। শায়েস্তা খান তার আমলে দ্রব্যমূল্য খুব সস্তা ছিল। তার শাসনকাল ছিল ১৭শ শতক। তার আমলে দ্রব্যমূল্য খুব সস্তা ছিল, তার শাসনকাল ছিল ৭শ শতক। আমরা আগেই বলেছি যে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, যা সত্যি বিরল, তখনকার সময়ে এটা সম্ভব হয়েছিল। আমরা এখন জানতে পারলাম যে ৩ জন রাজার সম্পর্কে বিভিন্ন মানে তাদের মূল বৈশিষ্ট্যগুলা, তাদের আমলের শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করলাম, আমরা জানতে পারছি। এবার আমরা বাড়ির কাজ যাচাই করি। আমরা এখন যাচাই করব যে আমরা যা জানতে পারলাম এই বিষয়টা তোমরা কতটুকু জানতে পেরেছ। আমি কিন্তু বলেছি তোমরা এই শাসনকালগুলি অবশ্যই ভালোভাবে স্মরণ রাখবে। আরো কিছু করি। আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জি যাচাই করি। যাচাই করি। বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলের মিল করো। চতুর্দশ শতক, ষোড়শ শতক, সপ্তদশ শতক। এবার আমরা জানবো শায়েস্তা খাঁ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ। এবার আমরা জানবো যে আমরা কতটুকু বুঝতে পেরেছি, তোমরা কতটুকু বুঝতে পেরেছ। চতুর্দশ শতকে কোন রাজার আমল ছিল? চতুর্দশ শতক কোন রাজার আমল ছিল? হ্যাঁ, ঠিক বলেছ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সঠিক হয়েছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে ছিল। ষোড়শ শতক ছিল ঈসা খাঁর আমল ছিল। সঠিক হয়েছে। সপ্তদশ শতক শায়েস্তা খাঁর আমল ছিল। সঠিক হয়েছে। হ্যাঁ, আমরা আজকে এই পাঠে যা কিছু দেখলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবং আমি তোমাদেরকে এখন কিছু বাড়ি কাজ দিব। কি করি? আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জিটির সাথে বাংলার মধ্যযুগ যোগ করো। এই সময়কাল সম্পর্কে আরো কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা করো। আগের পাঠ অত প্রাচীন যুগ যে ছিল তার সাথে তোমার আঁকা ঘটনাপঞ্জির সাথে বাংলার মধ্যযুগের কিছু ছবি বা কিছু বিষয় তুমি যোগ করবে। এর সময়কাল সম্পর্কে আরো কিছু ঘটনা খুঁজে বের করার চেষ্টা করবে। তোমরা মধ্যযুগের থেকে কিছু ঘটনা খুঁজে চেষ্টা করবে এবং লিপিবদ্ধ করে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমি আবারও সঠিক সময়ে আবারও আমার ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো এবং নিয়মিত ব্যায়াম করবে, বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্য সুরক্ষা রাখবে। এ বলে আমার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।